আজকে 2024 সালের জুলাই মাসের 16 তারিখ। বাংলাদেশে চলমান যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পরিস্থিতি উত্তপ্ত, এটা নিয়ে কিছু বলার জন্য মন উত্তাল হয়ে আছে। কোটা নিয়ে বা সরকারি চাকুরিতে কি পরিমাণ কোটা থাকতে পারে, কোটা থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমি আমার ফাইনাল চিন্তা ভাবনা আর আমি কি মনে করি সেটা আগে বলে দেই, তারপরে আমার অন্যান্য অভিমত বা যুক্তিগুলো আমি প্রকাশ করব। তো কোটা নিয়ে আমি খুব গবেষণা করি নাই, আগের কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু একজন খুবই সাধারণ সিম্পল একজন জনগণের একজন হিসাবে, একজন নাগরিক হিসেবে বাংলাদেশের পরিস্থিতির কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আসলে কোটা কিছু কিছু ক্ষেত্রে থাকা উচিত, থাকলে ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে কোটা থাকাটা মোটেও ভালো নয়। যেমন শিক্ষকতা। শিক্ষকতা এমন একটা জিনিস যেখানে যে নলেজেবল, যার যে মেধাবী, সেই শিক্ষা প্রদান করবে। আর যে কম মেধাবী শুধুমাত্র কোটার মাধ্যমে এই প্রফেশনে আসবে, তার জন্য কিন্তু শিক্ষা প্রদান করা একটু কষ্ট হবে বা তার কোয়ালিটিটা হয়তো একটু নিম্নমানের হবে। আমি কোনো স্পেসিফিক কোনো কিছু মিন করে বলছি না, আমি জেনারেলি বলছি। তো এই জন্য কোটা সকল ক্ষেত্রে থাকাটা নট গুড। যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার্স। ফর এক্সাম্পল, একটা উপজেলা শহরে কাঠের ব্যবসায়ী, সে কাঠের সিএফটি বা মাপে কম দিচ্ছে, এটা অভিযোগ আসছে। তাহলে এই বিষয়টা যখন একটা উপজেলার প্রশাসক সে এই জিনিসটা ভিজিট করবে, মোবাইল কোর্টে যাবে, তো সে যদি কাঠের সিএফটির মাপটা ভালোভাবে না জানে, বিভিন্ন ধরনের কাঠের তো বিভিন্ন ধরনের সাইজ হয়, শ্রমিলে সাধারণত এই বিভিন্ন সাইজের কাঠ চেরাই করা হয়। কাঠের শেপ, গাছের শেপটা অনেক সময় রাউন্ড থাকে, সো রাউন্ড, সেমি রাউন্ড, স্কোয়ার, বিভিন্ন সাইজের যেই মাপগুলো, এটা থেকে সিএফটি বের করা, মোটামুটি এটা সূত্র না জানলে এবং এটা ভালো মতো অভিজ্ঞতা না থাকলে অনেকেই এটা প্রপারলি করতে পারবে না। তো যে আসলে পরীক্ষা দিয়ে, টেস্ট দিয়ে ভালোভাবে অঙ্কে যে পারদর্শী, সেই কিন্তু এটা কনফিডেন্সের সাথে এই কাজটা করতে পারবে। কিন্তু উপজেলা প্রশাসক যদি এমন একজন হয় যে কোটাধারী, সে কম মেধায় এবং কম জ্ঞানে, কম নলেজ নিয়ে সে এই চাকরিতে এসেছে, তাহলে কিন্তু সে কনফিডেন্সের সাথে এই মোবাইল কোর্টে টেস্ট করতে পারবে না। আবার ডক্টর এখানে তার নলেজ থাকতে হবে এবং তার নিজে সে হ্যান্ডি হইতে হবে, যে অপারেশন করে তার জন্য নিজে এটার পারদর্শী হইতে হবে। সো এখানে যদি কোটা নিয়ে সে ডাক্তার হইতে আসে, তাহলে হয়তো বা এর গুণগত মান, তার সার্ভিস এবং তার পারদর্শী হইতে যেই সময়টা দরকার, সেক্ষেত্রেও হয়তো কিছু ডিফারেন্স থাকবে। তো এই জন্য আমি বলছি যে কিছু কিছু সেক্টরে কোটা না থাকা ভালো, আবার কিছু কিছু সেক্টরে কোটা থাকলেও কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন নার্সিং সেক্টর ফর এক্সাম্পল। তো নার্সিং সেক্টরে কিন্তু মহিলাদের, যারা একটু সুবিধা বঞ্চিত মহিলা, সেই গ্রুপের লোকজনদেরকে কিন্তু নার্সিং সেক্টরে একটা ভালো কোটার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে, তাদেরকে ডেভেলপমেন্টের একটা অংশ হিসেবে ইনপুট করা যাবে। কি কি ধরনের কোটা থাকতে পারে? ফর এক্সাম্পল, সুবিধা বঞ্চিত শ্রেণী থাকতে পারে, তারপর মেয়েদের একটা কোটা থাকতে পারে, তারপর উপজাতিদের একটা কোটা থাকতে পারে, তারপর হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একটা কোটা থাকতে পারে, তারপর মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোটা থাকতে পারে। তো কোটা যদি করতে হয় তাহলে আসলে অনেক গ্রুপের কথাই চিন্তা করা যেতে পারে। তো এরপরের প্রশ্ন হলো যে কার জন্য কত কোটা থাকতে পারে। সরকারি চাকরিতে কোটা থাকলেও 5 থেকে ম্যাক্সিমাম 10%-এর বেশি কোনো কোটা টোটাল থাকাটা আসলে সমাজ এবং দেশের জন্য বিপজ্জনক। তো এর মধ্যে আছে মুক্তিযোদ্ধা কোটা। আসলে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ একটা গৌরবের বিষয়। বাংলাদেশের অনেক লোক মুক্তিযুদ্ধের সময়, বেশিরভাগ লোক তখন সবাই মিলে দেশকে স্বাধীন করেছে। তো
তো তাদের প্রতি যদি আমরা মনে করি যে আমরা তাদেরকে পর্যাপ্ত শ্রদ্ধা জানাবো, তাদের কথা স্মরণ করব এবং তাদেরকে প্রতিদান দেব, তাহলে তাদের জন্য একটা কোটা রাখা এবং তাদের বা তাদের বংশধরদের জন্য পর্যায়ক্রমে যদি একটা কোটা রাখা হয়, খারাপ কিছু না। কিন্তু কোটার সংখ্যাটা, অনুপাতটা অবশ্যই এত বেশি হওয়া উচিত না যাতে এই কোটার বাইরে যারা থাকবে তাদের কোনো কনসিকুয়েন্সেস থাকে বা তারা কোনো ভুক্তভোগী হয়। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন যে 5% কোটা আমরা রাখতে পারি, অথবা টোটাল যদি সারা দেশে সরকারি চাকরিতে কিছু কিছু সেক্টরে আমরা কোটা রাখি এবং সেই ক্ষেত্রে যদি টোটাল 10% কোটা রাখি, তার মধ্যে হয়তো আমরা 5% মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে পারি আর বাকি 5% অন্যান্য কোটা রাখতে পারি। কোটা একবারই থাকবে না, সেটা থাকবে কি থাকবে না এটা একটা আলাদা ডিবেট। সেটার ব্যাপারে আমার মতামত হলো কিছু কোটা থাকা উচিত, যেটা আমি বললাম যে ম্যাক্সিমাম 10% কোটা থাকলে ভালো। কারণ কি, দেশ একটা পরিবারের মতো। একটা পরিবারের উদাহরণ দিয়ে আপনি আপনার সমাজ এবং দেশকে, স্পেশালি দেশ একটা পরিবারের প্রতিবিম্ব বলা যায়। সেটা কেমন, যে একটা পরিবারের প্রধান হলো তার পিতা অথবা পরিবারের প্রধান যিনি, সে পিতা হতে পারে, বড় ভাই হতে পারে, মাতা হতে পারে, অন্য কেউ হতে পারে। তো পরিবারের প্রধানের পক্ষে একটা পরিবার পরিচালনা করা, এটা অনেক কিছুই তার জন্য চিন্তা করতে হয়। তো একটা পরিবারে যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তান সমান মেধাবী হয় না বা সমান যোগ্যতা সম্পন্ন হয় না, কিন্তু একজন পিতাকে বা একজন পরিবারের প্রধানকে এই 5টা সন্তানকে কিন্তু ম্যানেজ করতে হয় এবং তাদেরকে লালন পালন করতে হয়। তো এই জন্য শুধুমাত্র কোনো নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে সবাইকে ভরণ পোষণ, লালন পালন এবং সুযোগ সুবিধা দিতে হয়, তাহলে একটা বড় অংশ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। তেমনি ভাবে একটা দেশও, একটা দেশের কর্ণধার, একটা দেশের নেতা, সেও কখনো চাবে না যে শুধুমাত্র এক টাইপের যোগ্যতা সম্পন্ন, এক টাইপের লোক দিয়ে তার সারা দেশ চলুক। তাহলে অন্যান্য লোকদেরকে বা অন্যান্য জনগণের অন্য অংশকে তারা কিভাবে সমাজে এস্টাবলিশড করবে বা তাদের নিয়ে কিভাবে সমাজে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করবে। তো এটা একটা কমন ইস্যু। এই জন্যই কোটা কিছু না কিছু থাকা উচিত। একবারেই কোনো কিছুতে যে কোটা থাকবে না, এটা আসলে একটা দেশের জন্য এবং একটা দেশের সার্বিক পরিস্থিতি, সার্বিক পরিচালনার বিষয় যদি চিন্তা করা হয়, তাহলে সেটাও খুব একটা ভালো না। কারণ সবাই মেধাবী না, সেহেতু যারা মেধাবী না তাদেরও কিছু না কিছু সোসাইটিতে এবং তাদেরও কিছু না কিছু অবদান থাকতে হবে। সময় যে মেধাবীরাই সাকসেসফুল তা কিন্তু না। আমরা যদি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সমাজে আপনি এক্সাম্পল নিয়ে আসেন, যারা সাকসেসফুল, যারা অসাধ্যকে সাধ্য করেছে, তারপর যারা ফর এক্সাম্পল বিজনেস টাইকুনস, কোনো বিশেষ ক্ষেত্রে যারা খুবই সুপার প্রফেশনাল হয়েছে, তাদের সবাই কিন্তু মেধাবী না। মানে এমন না যে ফার্স্ট বয় সবসময় সব জায়গায় ফার্স্ট এবং সবকিছুতেই সে সারা জীবন ফার্স্ট হয়ে আসছে বা সাকসেসফুল হইতে পারছে। তো সেটা যেহেতু না, সেহেতু আমার যুক্তি হলো যে একটা দেশের কথা চিন্তা করলে একটা দেশের সরকারি চাকরি, সরকারের এমন নীতি করা উচিত যেখানে কিছু কোটা থাকবে, সেটা নিশ্চয়ই 10%-এর বেশি হওয়া উচিত না, এবং মুক্তিযোদ্ধাদের কোটা থাকা উচিত এবং তাদের হয়তো এই টোটাল কোটার অনুপাতের মধ্যে অর্ধেক অথবা অর্ধেকের কম অথবা 3/1 কোটা হইতে পারে, সেই ক্ষেত্রে 3% বা 4% কোটা। এটা হলো কোটা নিয়ে। কোটা থাকবে কি থাকবে না, থাকলে কতটুকু থাকা দরকার বা থাকলে ভালো, সেটা নিয়ে আমি একটু আলোকপাত করলাম। এর মধ্যে পরিস্থিতি বা ডিবেট অনেক কিছু হতে পারে। ফর এক্সাম্পল, একজন দেশের নেতা হিসাবে আপনি বা আমি হলে কি করতাম? আমি যখন দেখতাম যে একটা বিষয়কে, যে কোনো বিষয় হতে পারে, সেটা কোটা আন্দোলন হতে পারে, তারপর শিক্ষার্থীদের কোনো অধিকার আন্দোলন হতে পারে, অথবা যানজটের বিষয় হতে পারে, তারপর অনেক কিছু হতে পারে। যে কোনো অধিকারের জন্য যখন একটা গ্রুপ সোচ্চার হয় এবং তারা দাবি পেশ করে এবং তারা এটা নিয়ে ফাইট করে, তখন অ্যাজ এ লিডার বা অ্যাজ এ প্রাইম মিনিস্টার অথবা অ্যাজ এ প্রেসিডেন্ট, মানে দেশের যে ক্ষমতাবান ব্যক্তি, প্রধান ক্ষমতাধর ব্যক্তি, উনার উচিত যে উনি ইমিডিয়েটলি তাদের সাথে বসা। তার মানে হলো, কোটা আন্দোলন যখন শুরু হলো, তখন আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, আমি ইমিডিয়েটলি এই ছাত্রদের সাথে বা এই আন্দোলনকারীদের সাথে ডিবেটে বসতাম। উইথিন এ ডে আমি ডিবেটে বসে সাথে সাথে এই বিষয়ের সমাধান করতাম। তো এইখানে এমন ডায়লগ দেশের জন্য খুবই ক্ষতিকর যে ঠিক আছে, ওদের আন্দোলন করতে দেন, ওরা যত পারে আন্দোলন করুক, যখন করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন আমরা এটা নিয়ে বসবো। তো এই ধরনের ডায়লগ আসলে একজন নেতার জন্য
আমার মনে হয় না যে কাম্য। তারপর আরেকটা বিষয় হলো যে সরকারি দলের এই ছাত্র সংগঠন তারা যখন এই আন্দোলনের উপর, যে কোনো আন্দোলনে হোক, এর আগেও আমরা দেখেছি যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে, যে কোনো মুভমেন্টে তারা সরাসরি আঘাত করে এবং সরাসরি গোলাগুলি করে, সরাসরি সন্ত্রাস সৃষ্টি করে, তারা সরাসরি পার্টিসিপেট করে এগেইনস্টে। এটা আরো লজ্জাজনক, কারণ ছাত্রদের ভূমিকা কি এবং ছাত্র সংগঠনের কাজ কি, তো সেইটা আমরা সবাই জানি, আমাদের জানা উচিত। সরকারি দলের ছাত্র সংগঠন যদি দায়িত্ববান হতো, তারা নিশ্চয়ই, তাদের প্রথম কাজ ছিল এই আন্দোলনকারীদেরকে মোটিভেট করে তাদের সাথে বসা, তাদের সাথে লাইভ ডিবেট করা। সরাসরি তারা টিএসসিতে ডিবেট করুক, তারা কমলা ভবনের সামনে ডিবেট করুক, তারা শাহবাগ চত্বরে সরাসরি সকল টেলিভিশন, সকল সংবাদ মাধ্যমের সামনে ডিবেট করুক এই দুইটা বিষয় নিয়ে, করে তারপরে তারা ডিসাইড করুক যে আসলে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না, কোনটা থাকলে কতটুকু থাকা উচিত, কি উচিত না, বা কে কতটুকু চায়, কে কতটুকু মানে। কোনোভাবেই এই পরিস্থিতিকে এত দূর যেতে দেওয়াটা ঠিক হয় নাই। আর বাংলাদেশে এই টেন্ডেন্সিটা খুবই প্রচলিত যে সাধারণ ছাত্ররা বা সরকারি দলের ছাত্ররা ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন অথবা অন্য বাকি যে কেউ কোনো দাবি আদায়ের জন্য আসলে তাদের উপর আক্রমণ করা হয়, তাদেরকে খুন করা হয়। এটা খুবই অমানবিক এবং এটা কোনো সভ্য সমাজে হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। এটা গেল একটা দিক। আর একটা দিক হলো, যখন সরকারি দলের সিদ্ধান্ত বা যে কোনো কথায়, যে কোনো একটা উক্তিকে কেউ ধরে নিয়ে সেটার সাফাই গাইতে গিয়ে যখন মানুষ নিজের বিবেককে বর্জন করে, তখন আসলে সে মানুষের পর্যায়ে পড়ে না, আমার মনে হয় আর কি। আমি দেখেছি টিভি সাক্ষাৎকারে, তারপর অনেক আইনজীবী আছে, বিশেষ করে শিক্ষকরা আছে, অনেক শিক্ষক আছেন, বা বিচার বিভাগেও অনেকের বক্তব্য শুনেছি, যারা সরকারি দলের পক্ষে, সরকারি ছাত্র সংগঠনের পক্ষে অন্ধের মতো বিবেক বর্জিত বক্তব্য এবং বিবেক বর্জিত মন্তব্য করেছেন। তারা আসলে তার আন্দোলন, যে কোনো আন্দোলন, যদি রাস্তাঘাট, তারপর শহর বন্দর, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে স্পেশালি যদি এগুলো দখল করে এবং এই সমস্ত জায়গায় করা হয়, তাহলে দেশের জনগণের মারাত্মক ক্ষতি হয়, এটা বলার অপেক্ষা রাখে না। এটা যে কি পরিমাণ ক্ষতি, এটা স্পেসিফিকলি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট হিসাব করলে এটার সারা জীবনেও এই ক্ষতি শোধ করা সম্ভব না বা পূরণ করা সম্ভব না আসলে। যাই হোক, বাংলাদেশে তো এই প্রোটেস্ট বা যে কোনো আন্দোলনের কোনো নির্দিষ্ট জায়গা নাই, তো আসলে নির্দিষ্ট কোনো জায়গা থাকলে এটা অবশ্যই খুব ভালো হতো। ফর এক্সাম্পল সোহরাওয়ার্দী উদ্যান, অথবা কোনো নির্দিষ্ট একটা রাস্তা শুধুমাত্র, বা চত্বর, শাহবাগ চত্বর হতে পারে। এরকম কোনো কিছু যেহেতু নাই, সেহেতু শিক্ষার্থীদেরও এই চলমান আন্দোলনে এরকম বলার অপেক্ষা রাখে না যে তাদের জন্য সারা দেশের সবকিছু বন্ধ। কারণ বাংলাদেশের সিস্টেমই এটা, বাংলাদেশের কালচারই এটা, যে বাংলাদেশের যে কোনো আন্দোলন, যে কোনো অধিকার আদায়ের যে কোনো চেষ্টাকেই এভাবেই করতে হয় বা করে আসছে। তো সরকার পক্ষ বা সাংবিধানিকভাবে যদি এরকম কিছু করা যায়, যেখানে কেউ অধিকার আদায়ের আন্দোলন অথবা যে কোনো আন্দোলন বা গণতান্ত্রিক অধিকার যদি কেউ প্র্যাকটিস করতে চায়, তাহলে এর জন্য নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দেওয়া যেতে পারে। একটু আগে ভিডিওতে আপনারা দেখলেন, বা আমরাও দেখতেছি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা ঘটনাই আসলে একটা রণক্ষেত্র, এবং প্রত্যেকটা ঘটনাই, প্রত্যেকটা মুহূর্তই এখন একটা যুদ্ধক্ষেত্র। প্রত্যেকটা দিনই একটা স্বাধীনতা যুদ্ধ আসলে। কারণ এটা আসলে স্বাধীনতা যুদ্ধ না, এটা আসলে গৃহযুদ্ধ। কারণ স্বাধীনতা যুদ্ধটা মানুষ অন্য দেশের সাথে করতে হয়, আর এখানে, বা অন্য জাতির সাথে করতে হয়, আর এখানকার যুদ্ধটা আমাদের নিজেদের সাথে। আমরা একজন আরেকজনকে, এক ভাই আর এক ভাইকে, এক বন্ধু আর এক বন্ধুকে, এক সহপাঠী আর এক সহপাঠীকে যেভাবে পিটিয়ে মারছি, যেভাবে গুলি করে মারছি, যেভাবে নিজের যত শক্তি আছে তত শক্তি দিয়ে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারতেছি, সেখানে ছেলে নাই, মেয়ে নাই, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মারতেছি এবং গুলি করেও মারতেছি, তো মানুষ মরছে। তো এরপরেও যদি সরকারের অথবা দেশের নেতাদের চোখে পানি না আসে, বা তাদের অন্তরে দুঃখ না হয়, বা তাদের অন্তর না কাঁপে, বা তাদের চোখে যদি জল না আসে, তাহলে আসলে আমার মনে হয় না যে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, তাহলে আমাদের একটা সোনার বাংলাদেশ গড়া অসম্ভব হয়ে পড়বে।
যে কোনো ইস্যুতে স্বাধীনতা এবং স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার সপক্ষে মুক্তিযোদ্ধা, রাজাকার এই দুই গ্রুপে ভাগ করে ফেলা সবাইকে, এটার ভবিষ্যৎ খুব খারাপ। রাজাকার অনেকেই ছিল, সেটা আমরা জানি। রাজাকার কখনোই প্রশ্রয় পেতে পারে না। রাজাকারদের কোনোভাবেই কোনো সমাজে, কোনো দেশে বা বাংলাদেশে রাজাকারদের স্থান নাই, এটা কেউ চায় না। রাজাকারদের কেউ স্থান দিতেও বলে না, কারণ এখন তো আর রাজাকার নাই। এখন যারা যুদ্ধের পরে জন্ম, তারা তো আর রাজাকার না। ফর এক্সাম্পল, এই কোটা আন্দোলনের কথা যদি ধরি, যারা মুক্তিযোদ্ধা কোটা চায় না, তারা যে সবাই রাজাকার, এটা তো না। এরা তো সবাই রিসেন্টলি জন্মগ্রহণ করছে, খুব অল্প দিন হয়েছে, এবং তাদের বাবা মা যে রাজাকার তা তো অবশ্যই না, সবার না, অনেকের হয়তো থাকতে পারে। তো তাই বলে যে মুক্তিযোদ্ধা ছাড়া বাকি সবাই রাজাকার, এটা আসলে খুব বিপজ্জনক একটা আইডিয়া। মৃত জীবিত সকল মুক্তিযোদ্ধাদের অ্যাকিউরেট লিস্ট করা, এটা সরকারের দায়িত্ব। সরকার বা বাংলা, আমরা যেহেতু চাই যে মুক্তিযোদ্ধাদের সম্মান করা এবং তাদেরকে প্রতিদান দেয়া, তাহলে অবশ্যই আমাদের অ্যাকুরেট লিস্টটা করা উচিত। তো এই ক্ষেত্রে কিন্তু এই সাংবাদিকরা অনেক সময় হেল্প করতে পারে, বা একটা লিস্ট যেগুলো হয়েছে এগুলোর বিরুদ্ধে বা এগুলোর ওপর যদি কারো কোনো অবজেকশন থাকে, অবজেকশনগুলো আমলে নিয়ে আবার রিইনভেস্টিগেট করা এবং বারবার এগুলাকে ইনভেস্টিগেশন করে করে প্রতিটা লিস্টের উপর এরকম রিফ্রেশ করে তারপর এটাকে পাকাপোক্ত করা উচিত। এটা একটা বড় গুরু দায়িত্ব। কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাইদ, আপনার আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সালাম এবং হাজার সালাম রইল। আমি জানতে চাই, গুলি করে হত্যা করার বিচার কি? একজন মানুষ যদি আরেকজন মানুষকে গুলি করে হত্যা করে, তাহলে বাংলাদেশের বিচারটা কি? তো আপনারা ভিডিওতে দেখেন, একজন লোককে অন্য কেউ সরাসরি ওপেন রাস্তায় দিনের আলোতে গুলি করে মেরে ফেললো। তো এর বিচারটা মানে কার কাছে দেবো? বাংলাদেশে এমন কেউ আছে যে এটার বিচারটা করবে বা এখন করে দেখাবে, বা এটার উত্তরটা কে দিবে, বা এটার বিচারটা কে করবে? আমার প্রশ্ন হলো, স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিককে নিরস্ত্র অবস্থায় দিনে দুপুরে শত শত লোকের সামনে যদি কেউ তাকে বুকে গুলি করে মেরে ফেলে, তাহলে যে মারল সে কি রাজাকারের চেয়ে কম কিছু? এটা হলো আমার প্রশ্ন। দূর থেকে আমি আরেকটা জিনিস খুব আশ্চর্য হচ্ছি, যে বাংলাদেশে এখন ইদানিং কোটা আন্দোলনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ যে চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে বা হচ্ছিল, এই সময় বিশেষ করে দুর্নীতি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, তারপর ভারত চীন বাংলাদেশ সম্পর্ক, তারপর প্রশ্নপত্র ফাঁস। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসটা খুবই সেন্সিটিভ, কারণ 15-20 বছর ধরে এই বিসিএস এর প্রশ্ন ফাঁস করে যারা অফিসার হয়েছেন তারা কিন্তু এখন বড় পর্যায়ে আছে এবং তারা কিন্তু বিভিন্ন বিষয়কে এরা প্রভাবিত করতে পারে। সো এটা সোসাইটির জন্য হুমকি স্বরূপ। তো এর মধ্যে এরকম কিছু সুপার সেন্সিটিভ ঘটনার মধ্যে হঠাৎ করে এই কোটা আন্দোলন শুরু হলো, তাতে তো আমার মনে হচ্ছে আগের যেই ঘটনাগুলো, যেগুলো দুর্নীতি, জেলায় জেলায় শত শত বিঘা জমি দখল, তারপর আন্তর্জাতিক রাজনীতি, এই প্রবলেমগুলা, এই সমস্যাগুলো তো আস্তে আস্তে হালকা হয়ে যাবে, কারণ এই নতুন আন্দোলনের মুখে আগের প্রবলেমগুলা হালকা হয়ে যাবে। সো আমার প্রশ্ন, এটা কি জন্য ছাত্ররা এটা হঠাৎ করে কি জন্য করলো? এর পেছনে আসলে কারণটা কি? এটা তো তারা আরেকটু পরেও করতে পারতো। এই কোটা আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, সেটা হলো আপনারা আন্দোলনের নামে দেশের সম্পদ ধ্বংস করবেন না। কোনো প্রকার কোনো সম্পদ ধ্বংস করবেন না, কারণ দেশের সম্পদ ধ্বংস করা মানে দেশের অমঙ্গল চাওয়া, আর দেশের অমঙ্গল চাওয়া রাজাকারের সমান অপরাধ। এই ভিডিওর সুবাদে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে তুলে ধরতে চাই, সেটা হলো ছাত্র রাজনীতি। এই ছাত্র আন্দোলনের সুবাদে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায়, সারা বাংলাদেশের ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, এটা হবে ইতিহাসের একটা গৌরবময় অধ্যায়। কারণ এটা এই জন্যই গৌরবময় অধ্যায়, কারণ এখন আমরা প্রমাণ পেলাম যে বাংলাদেশে আসলে ছাত্র রাজনীতির দরকার নাই। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা যানজট নিরসনের জন্য রাস্তায় নেমেছিল এবং তারা কিন্তু যানজট সমাধান করতে পেরেছিল। এবারও যারা কোটা আন্দোলন করছে
তারাও কিন্তু দেখিয়ে দিয়েছে আন্দোলন করে। তো এরা কেউ কিন্তু কোনো রাজনৈতিক দলের না, এরা সাধারণ ছাত্রছাত্রী। তো এ পর্যন্ত যত আন্দোলন, যত গণ আন্দোলন হয়েছে সবই কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা করেছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ছাত্রছাত্রীরা স্পেসিফিকলি তারা এসে আন্দোলনগুলো করে নাই বা শুরু করে নাই। তো এর মানে হলো যে আসলে যে কোনো আন্দোলনের জন্য বা বাংলাদেশের যেহেতু ছাত্র আন্দোলনের ইতিহাস আছে, স্বাধীনতা যুদ্ধে ছাত্ররা অংশগ্রহণ করেছে, কিন্তু সেই সময় কিন্তু সকল ছাত্ররা অংশগ্রহণ করেছিল। তখন কিন্তু একটা নির্দিষ্ট পার্টির কোনো ছাত্ররা অংশগ্রহণ করে নাই। বা যে কোনো গণ আন্দোলন এবং যে কোনো অধিকার আন্দোলনের সময় সাধারণ ছাত্রছাত্ররাই সবাই মিলে একসাথে অংশগ্রহণ করে। তার মানে হলো সেই আন্দোলন করার জন্য, মানুষের অধিকার আদায়ের আন্দোলন করার জন্য ছাত্র রাজনীতির দরকার নাই, কিন্তু ছাত্রদের দরকার আছে। সো আমরা ছাত্র তৈরি করি, আমরা ভালো ছাত্র তৈরি করি, সবার জন্য শিক্ষা নিশ্চিত করি, সবার জন্য ভালো মানের শিক্ষা নিশ্চিত করি, কিন্তু ছাত্র রাজনীতি আমরা বন্ধ করি। কারণ রাজনীতি ছাড়াই সাধারণ ছাত্রছাত্রীরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে। তারা গণ আন্দোলন এবং গণ অধিকারের জন্য পক্ষে থাকবে সবসময়। সো ছাত্র রাজনীতি সারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক, এটাই আমি চাই এবং আশা করি আপনারাও এটা চাবেন।